ইডি আবারও কিন্তু ইডিকে ফুল অ্যাকশন মোডে দেখতে পাওয়া যাচ্ছে। বন দফতরে এবার ইডির হানা। রেশন দুর্নীতি প্রত্যেকটা মুহূর্তে সেই খবর আপনাদের জানিয়েছি। সেই রেশন দুর্নীতির তদন্তে মঙ্গলবার দুপুরে সল্টলেকের অরণ্য ভবনে হানা দিয়েছে ইডি। বন দফতরের 9 তলায় জ্যোতিপ্রিয় মল্লিকের বিশেষ ঘরে তদন্তকারী অফিসাররা যান। প্রশ্ন হচ্ছে, কেন হঠাৎ অরণ্য ভবনে ইডির তদন্তকারীরা আজ? সে প্রশ্নের উত্তরে জানা যাচ্ছে, রেশন দুর্নীতি মামলায় কয়েকদিন আগে জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে যে চার্জশিট জমা দিয়েছে ইডি, সেখানে স্পষ্ট উল্লেখ একদিকে বন্টন, অন্যদিকে ধান কেনা নিয়ে দুর্নীতি চলছিল 2023 সালে সেপ্টেম্বর মাস পর্যন্ত। আমার সহকর্মী সিজার মন্ডল এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে, সরাসরি সিজারের কাছে যাব। সিজার, আজকে এই হানা হঠাৎ এই হানা নাকি পরিকল্পিত এই হানা? এবং আজকে যে বিষয়টা দেখতে পাওয়া যাচ্ছে, যে আজকে কিছুক্ষণ আগেও আমরা জানাচ্ছিলাম দর্শকদের যে 1000 কোটি টাকা যে দুর্নীতি বাকিবুরের বিরুদ্ধে, সেইখানে মাস্টার মাইন্ড কে, সেই প্রশ্নের উত্তর খুঁজতেই কি একদমই এই মুহূর্তে আমি সেই অরণ্য ভবনেই দাঁড়িয়ে রয়েছি। সল্টলেকের অরণ্য ভবনের প্রায় 2.5 ঘন্টা হতে চলল। 1:05 নাগাদ ইডি আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে তারা এখানে এসে পৌঁছন এবং সোজা তারা চলে যান মন্ত্রীর 9 তলার যে চেম্বার রয়েছে সেখানে। এবং সেই জায়গা থেকেই প্রশ্নটা ওঠে যে হঠাৎ করে বন দপ্তরে খাদ্য দুর্নীতি মামলার তদন্ত কেন? আর সেখানে দুটো সম্ভাবনার কথা ওঠে। যে কথা তুমি বললে সেই কথার সূত্র ধরেই তোমাকে বলছি যে ইডি আধিকারিকরা স্পষ্টই জানিয়েছেন 2023-এর সেপ্টেম্বর পর্যন্ত খাদ্য দপ্তরের এই দুর্নীতি চলেছে। সেই সময় কিন্তু খাদ্য দপ্তরের মন্ত্রী ছিলেন না জ্যোতিপ্রিয় মল্লিক। 2021 থেকে 2023 সেপ্টেম্বর, প্রায় 2.5 বছর ধরে তাহলে এই দুর্নীতি চললো কি করে? তাহলে দুটো সম্ভাবনা তৈরি হয়। হয় ধরে নিতে হবে যে বর্তমান খাদ্যমন্ত্রী বা বর্তমানে খাদ্য দপ্তরের যারা দায়িত্বে রয়েছেন তারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত, নয়তো এই অরণ্য ভবনের 9 তলাতে বসেই জ্যোতিপ্রিয় মল্লিক তিনি তার দুর্নীতির যে খাদ্য দপ্তরের যে দুর্নীতি, সেই দুর্নীতির যে নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণ তিনি করে গেছেন। এবং এই দ্বিতীয় যুক্তিটাই অনেক বেশি জোরালো হচ্ছে। কিভাবে? দুটো সূত্র উল্লেখ সূত্র ইডি আধিকারিকরা পেয়েছেন। এক হয়েছে, আমরা জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তার হওয়ার পরেই দেখেছিলাম তার আত্মসহায়ক অমিত দেকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কে এই অমিত দে? একদিকে তিনি আত্মসহায়ক, যাকে খাদ্য দপ্তর থেকে এই অরণ্য ভবনে নিয়ে আসা হয়েছিল। এক। দ্বিতীয় হচ্ছেন অভিষেক বিশ্বাস। অভিষেক বিশ্বাসকে বাকিবুর রহমানের শালা, যিনিও ওই জ্যোতিপ্রিয় মল্লিকের আশীর্বাদেই এই বন দপ্তরে চাকরি পেয়েছেন। এই দুজনকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে কোথাও পর্যাপ্ত তথ্য প্রমাণ এবং নথি ইডি আধিকারিকরা পেয়েছেন, যেখান থেকে তারা মনে করছেন এই অরণ্য ভবনের 9 তলা থেকেই গত 2.5 বছর ধরে, অর্থাৎ দপ্তর বদলের পরেও খাদ্যমন্ত্রী না থেকেও তিনি বন দপ্তরের মন্ত্রী থেকেও তিনি সেই খাদ্য দপ্তরের দুর্নীতি সুতো নেড়ে গেছেন। সেই সময় থেকে উনি ওই গোটা বিষয়টা চালিয়েছিলেন। কিন্তু যে বাকিবুরের কথা বললাম আমরা কিছুক্ষণ আগে, 10 বছরে যে 1000 কোটির বহর দুর্নীতির মাধ্যমে, সেই বিষয়টা শুভজিৎ। দেখো, ইডি সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে তাতে বিগত 10 বছরে শুধুমাত্র রেশন দুর্নীতি কাণ্ডে বাকিবুর 1000 কোটি টাকা আত্মসাৎ করেছে। এই 1000 কোটি টাকা ভাগে ভাগে আত্মসাৎ করেছে। একটা হচ্ছে সরকারকেও ঠকিয়েছে। ধান ক্রয়ের ক্ষেত্রে সরকারের থেকে আত্মসাৎ করেছে 450 কোটি টাকা। আর চাল বলো, আটা বলো, নিম্নমানের সামগ্রী সাপ্লাই করে মার্কেট থেকে তুলেছে 550 কোটি টাকা। সিজারের কাছে একটু যাই। সিজার, দেখো, এই বাকিবুর রহমান 10 বছরে 1000 কোটি টাকা আত্মসাৎ করেছে, যে কথা বলছে ইডি, শুধুমাত্র তোমাকে আমাকে নিম্নমানের খাবার সাপ্লাই করে নয়, সরকারকেও ঠকিয়েছে। সরকারের কোষাগারও লুট করে 450 কোটি টাকা। প্রশ্নটা অন্য জায়গা সিজার। প্রশ্নটা হচ্ছে, একা বাকিবুর যদি 1000 কোটি নিয়ে থাকে ইডি দাবি অনুযায়ী, তাহলে পাড়ায় পাড়ায়, জেলায় জেলায় মেজো বাকিবুর, সেজো বাকিবুর, ছোট বাকিবুরও যদি থেকে থাকে, তাহলে দুর্নীতির বহরটা কোথায় গিয়ে থাকে সিজার? না, তাহলে পরের প্রশ্নটাই আসে, তাহলে বড় বাকিবুরটাকে। তার কারণ হচ্ছে বাকিবুর রহমানকে কেন্দ্র করে 1000 কোটি টাকার দুর্নীতি হয়েছে। ইডি আধিকারিকরা বলছেন সেটা দুটো ভাগ রয়েছে। আমরা জানি খাদ্য দপ্তরের দুর্নীতির দুটো ভাগ, একদম ধান প্রকিওর করা থেকে গণবন্টনে, অর্থাৎ 11 কোটি মানুষ এ রাজ্যে তাদের যে বরাদ্দকৃত খাদ্যশস্য পৌঁছানোর ক্ষেত্রেও একটা বড় দুর্নীতি হয়েছে, যে দুর্নীতি দিয়েই কার্যত এই তদন্ত শুরু হয়েছিল। সেখানে বাকিবুর রহমানের মতো লোকেরা, যারা মন্ত্রী ঘনিষ্ঠ, তারা বরাদ্দকৃত খাদ্যশস্যের 75 ভাগ সাপ্লাই দিত, 25 ভাগ তারা আত্মসাৎ করত। সেই 25% একটা বিপুল মূল্য রয়েছে। খালি সেটাই নয়, সেই 25% যেটা দিত না, যে 75% দিত, সেটাও দিত নিম্নমানের, অর্থাৎ সেখানেও ডাবল মুনাফা।
এই বাকিবুর রহমানের সংস্থা এনপিজি রাইস মিল, তার ফ্লাওয়ার মিল, সেটাই গত 10 বছর 1000 কোটি টাকা আত্মসাৎ করেছে বলে ইডি আধিকারিকরা জানাচ্ছেন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে তাদের প্রশ্ন হচ্ছে, বাকিবুর রহমান তো একা নয়, এরকম আরও রাইস মিল মালিকরা বাকি রাজ্যের বিভিন্ন জায়গায় তারা নিয়ন্ত্রণ করেছে। ইতিমধ্যেই অঙ্কিত রাইস মিলের নাম এসছে, যারা ধান প্রক্রিয়া করতো, চান্ডক ভাইদের নাম এসছে, বনগাঁর 2টো রাইস মিলের নাম এসছে। তাহলে সেই যে দুর্নীতি, সামগ্রিকভাবে দুর্নীতির অঙ্ক যে লাফিয়ে বাড়ছে, সেই ইঙ্গিতটা স্পষ্ট, এবং যেভাবে বাড়ছে সেটা কিন্তু কার্যত ইডি আধিকারিকদেরও তাজ্জব করে দিয়েছে। খালি বাকিবুরেই যদি সঙ্গে থাকো, ঠিকই বলছো তুমি, খালি বাকিবুরেই যদি 1000 কোটি হয়, তাহলে মেজো বাকিবুর, সেজো বাকিবুর, ছোট বাকিবুর বা ইডি যে ইঙ্গিত করেছে বড় বাকিবুর, তাদের পকেটে কত কাছে দুর্নীতির বহরটা তাহলে কত বলো রুমেলা? মোটামুটি খাতা পেন নিয়ে হিসাব তো করতে পারবো না, ক্যালকুলেটরের মধ্যে হিসাব করা যাবে না। একেবারেই তাই। এবং এরকম কত বাকিবুর যে কোথায় কোথায় ছড়িয়ে রয়েছে। শুভজিৎ, তোমার মনে থাকবে যখন আমরা বীরভূমে গরু পাচারের তদন্তে সেই আপডেট আমাদের দর্শকদের দিচ্ছিলাম, আমাদের প্রতিনিধি তন্ময় প্রামাণিক যখন সেখানে ছিলেন, আমরা বারবার দেখতাম এই জমি সেটাও অনুব্রত মণ্ডলের, ওই জমি তাও অনুব্রত মণ্ডলের। তখন তন্ময়কে মজা করে প্রশ্ন করতাম, তন্ময় তাহলে বলো যে কোন জমিটা অনুব্রত মণ্ডলের নয়। সেটা বোধহয় সহজ সরল করে বলাটা খুব আমাদের ক্ষেত্রে আর কি পরিষ্কার হবে, আমাদের দর্শকদের কাছে বোঝাতে পরিষ্কার হবে। এই ক্ষেত্রেও আমরা দেখছি, দেখো তাই বাকিবুর রহমান উত্তর 24 পরগনা জেলায় তার কোথায় সম্পত্তি নেই, তার কোথায় জমি নেই? বেড়াচাপা, দেগঙ্গা, দত্তপুকুর, আমডাঙ্গা, প্রত্যেকটা জায়গায় যেদিকে তাকানো যায় সেদিকেই বাকিবুরের সম্পত্তি। জমি কিনে হাসপাতাল তৈরির পরিকল্পনা ছিল তার। হ্যাঁ, মানুষের জন্য তিনি ভেবেছিলেন, কিন্তু কাজ আলটিমেটলি হয়নি। দুর্নীতির টাকা একদম সরাসরি তার পকেটে ঢুকেছে। শুধু তার পকেটে নয়, পৌঁছে গিয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের পকেটেও। কথা বলবো, আমাদের প্রতিনিধি দীপঙ্কর রয়েছেন সঙ্গে। দীপঙ্কর, দেখো, একদমই তাই। এই যে রেশন দুর্নীতির টাকা, এই দুর্নীতির টাকা তিনি কোথায় রাখবেন, এবং সেটা তো বাড়ির মধ্যে সবসময় লুকিয়ে রাখা সম্ভব নয়। সেই কারণেই বাকিবুর রহমানকে জেলার বিভিন্ন প্রান্তে জমি কিনতে হয়েছে। এবং জমি কিনেছেন কোথায়? আমডাঙ্গার খারো গ্রামে, একদম গ্রামের রাস্তা দিয়ে গিয়ে এমন জায়গায় জমি কিনেছেন যেখান থেকে মাত্র 1.5 কিলোমিটার NH 34। এবং বাকিবুর রহমানের পরিকল্পনা ছিল সেই খারো গ্রামের রাস্তাটার সঙ্গে NH 34 যদি সংযোগ করে দেওয়া যায়, তাহলে গোটা জমিটা, গোটা গ্রামটা কিন্তু আবার রাস্তার মধ্যে চলে আসলো। কিন্তু কাজটা হয়নি। এই পরিকল্পনা করে তিনি ওখানে রাইস মিল করবেন এরকম প্ল্যান ছিল। শুধুমাত্র যে এটা তা নয়, এর সঙ্গে দেগঙ্গা, বেড়াচাপা, যেখানে তিনি জমি নিয়েছিলেন হাসপাতাল করবেন বলে, সেই জায়গাতেও কিন্তু হাসপাতালের কাজ এগোয়নি। জমিটা পাঁচিল দিয়ে ঘেরা হয়েছে, বাকিবুর রহমান তার নিজের নামে এই সম্পত্তি করেছেন। রেশন দুর্নীতিতে রেশন বন্টন, বিশেষ করে যে সমস্ত ডিস্ট্রিবিউটারের পর ডিলারের পরে যে এখন সাধারণ আমি তুমি যারা রেশন পায়, এইরকম মানুষের কাছে যতক্ষণে পৌঁছায় ততক্ষণে একদিকে নিম্নমানের চাল, যেমনটা সিজার বলছিল, এবং একই সঙ্গে ওজনে কম, এই দুটো জায়গা থেকেই কিন্তু বাকিবুর রহমানের মতো ব্যক্তিরা ব্যাপক পরিমাণে মুনাফা লুটতো, ব্যাপক পরিমাণে দুর্নীতি করে টাকা নিত। আর সেই টাকা দিয়ে তারা ব্যবহার করতো এই সমস্ত জায়গাতে জমি কেনার ক্ষেত্রে। এবং সেই জমি কেনার সময় নানা রকম নতুন নতুন প্রজেক্ট তৈরি করতে হতো। কোথাও বলা হতো নতুন রাইস মিল হবে, কোথাও বলা হতো হাসপাতাল হবে। এই নতুন প্রজেক্ট স্বাভাবিকভাবে সাধারণ মানুষের মধ্যে একটা অন্যরকম, যদি তুমি একটা হাসপাতাল তৈরির প্রজেক্ট দেওয়া হয়, স্বাভাবিকভাবে মানুষ তো ভাববে, যদি কোথাও কলকারখানা তৈরি হয় মানুষ ভাববে কর্মসংস্থান হবে। যদি হাসপাতাল তৈরির প্রতিশ্রুতি দেওয়া হয় জমি কিনে, তাহলে মানুষ ভাববে হ্যাঁ সেখানে গিয়ে আমি সুস্থ হতে পারবো। এই ধরনের টোপ দেওয়া হতো, তো আলটিমেটলি কিচ্ছু হতো না। রুমেলা, একটা জিনিস দেখো, মানে এই বাকিবুর রহমানের বিরুদ্ধে যে অভিযোগ, শুধুমাত্র তোমাকে, আমাকে, আমজনতাকে, তাদেরকে নিম্নমানের রেশন সাপ্লাই করে কিন্তু ক্ষান্ত হননি। সরকারি যে কোষাগার সেটাও লুট করেছে বাকিবুর রহমান 450 কোটি টাকা ধান বিক্রির নামে। এবার সরকারি কোষাগার কি করে লুট করা সম্ভব, যদি না কেউ তাকে সাপোর্ট করে থাকে? সূত্র যে কথা বলছি, ইডি সূত্র যে কথা বলছে, জেলায় জেলায় খাদ্য দপ্তরের যে অফিসগুলো রয়েছে সেখানকার যারা আধিকারিক আছেন তারাও নাকি এই বাকিবুর রহমানের কথা ওঠাবোস করতেন। শুধু তাই না, এমনও গুরুতর অভিযোগ, সূত্র মারফত এমনও গুরুতর অভিযোগ যে বাকিবুর রহমান নাকি জেলায় জেলায় পুলিশ আধিকারিকদের সঙ্গেও যোগাযোগ রেখে চলতেন। মহাদেব আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী মহাদেব। এখানেই তো প্রশ্ন উঠছে, এই তোমার জেলায় নদিয়াতে 2020-21 ওই সময়টায় তিনটে মামলার দায়ের করা হয়েছিল, কিন্তু কোনো ক্ষেত্রেই বাকিবুরের নাম সামনে এলো না, বাকিবুর বা বাকিবুরের মতন কাউকে অ্যারেস্ট করা হলো না। তখনই প্রশ্ন উঠছিল কেন, কি কারণে, এতটা কি প্রভাব হতে পারে একটা মানুষের? মহাদেব, দেখো, তার যা প্রভাব, সেই প্রভাবের কারণেই কিন্তু এই সকল আইনি যে সকল মানুষের অভিযোগ, সেগুলো কিন্তু বলা যায় যে সেই কোনোটাই কিন্তু পুলিশের পক্ষে সম্ভব ছিল না যে এই বাকিবুর বা রেশন দুর্নীতি বা মিড ডে মিল চাল সংক্রান্ত যে সকল অভিযোগগুলিকে এফআইআর করতে। অর্থাৎ তদন্ত হবে
বলে কিন্তু ধামাচাপা দেওয়া হয়েছে। তার কারণ হচ্ছে তা পুরোটাই নিয়ন্ত্রণ করতো এই বাকিবুর রহমান। যেমন সে খাদ্য দপ্তরের আধিকারিকদের নিয়ন্ত্রণ করতো, তেমনই কিন্তু সে নিয়ন্ত্রণ করতো পুলিশ প্রশাসন থেকে থানা, এবং সমস্তটাই এই বাকিবুর রহমানের অধীনস্থ ছিল। তোমাকে আরেকটি বিষয় বলি, দেখো আমরা TV9 বাংলা আমরা শুধুমাত্র মুখে বলি না, তথ্য প্রমাণ দিয়ে দেখাই যে গত সম্প্রতি কয়েকদিন আগে আমরা দেখিয়েছি নদিয়া জেলাতে একটি স্কুলের মধ্যে মিড ডে মিলের চাল আমরা দাঁড়িপাল্লায় ওজন করেছি 46 কেজি 400 গ্রাম। শিক্ষক বলছেন এটা 50 কেজি। যখন আমরা দাঁড়িপাল্লায় দেখাচ্ছি যে এটা 46 কেজি 400 গ্রাম, তাহলে আপনি 50 কেজি বলছেন কেন? তিনি বলছেন এটাই আমাকে 50 কেজি বলে দেওয়া হয়েছে, এর বাইরে তিনি কিছু বলতে পারবেন না কেন কম দেওয়া হয়েছে বা কি বৃত্তান্ত। দেখো আটা রেশনে যখন যাচ্ছে, সেই আটা একাধিক দুর্নীতির অভিযোগ উঠে এসেছে, আমজনতা মুখ খুলেছেন, কিন্তু পুলিশ প্রশাসন তারা দেখেও চুপ করেছিলেন। তার কারণটা এই যে অভিযোগগুলো উঠে আসছে সূত্র মারফত, হয়তো সেটাই